তুমি যা ভাববে তুমি তাই হবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বলই থাকবে। যদি তুমি নিজেকে মজবুত ভাবো তবে তুমি মজবুত হবে। শক্তি ও সাহস পেতে চাও, তাহলে নিজেকে শক্তিশালী ভাবো। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, প্রথমে জীবনের একটা লক্ষ্য স্থির করো, তোমার মন প্রাণ সবকিছুই ওই লক্ষ্যে স্থাপন করো, অন্যের চিন্তা ভাবনা তোমার জীবন থেকে বের করে দাও। এটাই সফল হওয়ার মূল মন্ত্র। আমরা অনেকেই স্যার এপিজে আব্দুল কালামকে আমাদের জীবনের অনুপ্রেরণার মানুষ হিসেবে মানি। আপনারা জানেন কি তার অনুপ্রেরণার মানুষ কে? জানলে সত্যিই আপনি অবাক হবেন। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। শুধু তিনিই নন, সুভাষচন্দ্র বোস, লাল বাহাদুর শাস্ত্রী, নিকোলা টেসলা, এছাড়াও আরো অনেকেই আছেন যাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দই ছিলেন। আজ আমি স্বামী বিবেকানন্দের 3টি কাহিনী বলবো, যা আপনাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে জড়িয়ে আছে। প্রথম কাহিনী। একবার স্বামীজি নদী পার হবেন। তিনি নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। তখন এক সাধু স্বামীজিকে দেখে বলল, আপনি কি স্বামী বিবেকানন্দ? স্বামীজি বলল, হ্যাঁ, আমি স্বামী বিবেকানন্দ। আবার সাধু স্বামীজিকে জিজ্ঞাসা করল, আপনি এখানে কি করছেন? স্বামীজি উত্তর দিলেন, নদী পার হব, নৌকার জন্য অপেক্ষা করছি। সাধু স্বামীজিকে বলল, আপনি এত বড় মানুষ এবং পৃথিবীর লোক আপনাকে প্রেরণা স্রোত ভাবে, আর আপনি নদী পার হতে পারছেন না? দেখুন, আমি আপনাকে নদী কিভাবে পার হতে হয় দেখাচ্ছি। তখন ওই সাধু নদীর জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন এবং আবার জলের উপর দিয়েই হেঁটে স্বামীজির কাছে এসে বলল, দেখো, আমার কাছে কত শক্তি, কত জ্ঞান, কত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমাকে কেউ চেনে না, আর তোমার কাছে এগুলো কিছুই নেই, কিন্তু তোমাকে সবাই চেনে। তখন স্বামীজি হেসে উত্তর দিলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনার এই বিদ্যা শিখতে কত সময় লেগেছে? সাধু উত্তর দিল, 15 বছর। ওই সময় স্বামীজির নৌকা চলে এসেছে এবং স্বামীজি তাকে নৌকায় বসিয়ে নদী পার হলেন। নদী পার হওয়ার পর স্বামীজি তার পকেট থেকে 1 টাকা বের করে নৌকার মাঝিকে দিয়ে দিল। দুজনেই 50-50 পয়সা করে 1 টাকা দিয়ে দিলেন। তখন স্বামীজি সাধুকে বললেন, যে কাজ তুমি 50 পয়সায় করতে পারতে, সেই কাজ করতে তোমার জীবনের 15টা বছর লেগেছে। যদি এই 15 বছর তুমি সমাজের কাজে লাগাতে, তাহলে আজ তোমাকে সারা দুনিয়া জানতো ও চিনত। আর আমি এটাই করেছি, এই জন্য দুনিয়ার সকলে চেনে, তোমাকে কেউ চেনে না। এরপর স্বামীজি সাধুকে বলল, তোমার মতো এমন অনেক মানুষই আছে যারা জীবনে দিন, মাস, সপ্তাহ এবং বছরের পর বছর এই কাজে সময় নষ্ট করে, যার কোনো মূল্য নেই। এর জন্য সময়কে এমন ভাবে ব্যবহার করতে শেখো যেটা পরে খুব ভালো রেজাল্ট আসে। কেননা সময় ছাড়া এই পৃথিবী আর কিছুই মূল্যবান নয়। যদি সময় বরবাদ করো, তাহলে জীবনও বরবাদ হবে। দ্বিতীয় কাহিনী। একবার স্বামীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার পেছন পেছন অনেক বাদর যাচ্ছিল। স্বামীজি হাতে প্রসাদ ছিল, তার মধ্যে কয়েকটি বাদর স্বামীজির হাত থেকে প্রসাদ খাওয়ার জন্য লাফালাফি করছে। স্বামীজি বাদরগুলো থেকে ছাড় পাওয়ার জন্য দৌড়াতে থাকে। বাদরগুলো স্বামীজির পেছন পেছন দৌড়াতে থাকে। তখন একটি লোক স্বামীজিকে বলল, ভয় পাবেন না, তাদের সামনে ঘুরে দাঁড়ান। আপনি যত ভয় পাবেন, ওরা ততই আপনাকে ভয় দেখাবে। তখন স্বামীজি পেছন ঘুরে বাদরদের দিকে তাকিয়ে জোরে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে সব বাদর সেখান থেকে দৌড়ে পালালো। ওই বাদরের মতোই আমাদের কিছু চিন্তা ভাবনা থাকে, যাদের আমরা ভয় পাই। আমরা যত ভয় পাবো, ততই সেগুলো আমাদের ভয় দেখাবে। এই জন্যই নেগেটিভ চিন্তা ভাবনাকে কখনো ভয় পাবেন না, তার সামনাসামনি হও। এই ভয়কে যত ভয় পাবেন, ততই ভয় আপনাকে পেয়ে বসবে। এর ফলে আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তৃতীয় কাহিনী। একদিন স্বামীজি এবং তার গুরু
রামকৃষ্ণ পরমহংসদেব এক অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। রাস্তার ধারে এক ব্যক্তিকে দেখলেন পাথরের উপর কি একটা যেন খোদাই করছিলেন। রামকৃষ্ণদেব লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি পাথরের উপর কি তৈরি করবে? লোকটি উত্তর দিল, আমি এক রাজার মূর্তি তৈরি করছি। রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি ওই রাজার কোনো ছবি আছে? লোকটি বলল, না, আমার কাছে রাজার কোনো ছবি নেই। রামকৃষ্ণদেব বললেন, তোমার কাছে তো কোনো ছবি নেই, তাহলে তুমি কি করে রাজার মূর্তি তৈরি করবে? তখন লোকটি উত্তর দিল, ঠিকই আমার কাছে রাজার কোনো ছবি নেই, কিন্তু রাজার প্রতিকৃতি আমার মাথায় আছে। কিছু সময়ের মধ্যেই লোকটি রাজার মূর্তি তৈরি করল। স্বামীজি এই মূর্তি তৈরি করা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। স্বামীজি তার জীবনের সব উত্তর পেয়ে গেলেন। যদি কোনো ব্যক্তি তার জীবনে কোনো কিছু অর্জন করতে চায়, তাহলে সেটা তার মন, মস্তিষ্ক ও জীবনের সাথে জড়িয়ে নিতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, যুবক অবস্থায় জীবন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় তাদের শক্তি, বল, ইচ্ছা শক্তি সবকিছুই থাকে। এই জন্যই এই সময় লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং তা অর্জন করতেই হবে। এই সময় একটা ভুল পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। স্বামীজি বলতেন, যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা কেউ ভালো বা খারাপ হয়ে জন্মগ্রহণ করি না। এর অর্থ হলো আমাদের কর্ম, আমাদের চিন্তা ভাবনাগুলোই আমাদের ভালো ও খারাপ তৈরি করে। আমরা যেমন ভালো অভ্যাসগুলো গ্রহণ করি, তেমনি খারাপ অভ্যাসগুলোও গ্রহণ করি। বুদ্ধিমানরা ভালো অভ্যাসগুলো গ্রহণ করার পর খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে। তারা তাদের জীবন খুব সুন্দরভাবেই কাটায়। কিন্তু কিছু মানুষ এমন হয়, খারাপ অভ্যাসগুলো পাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তার ফলে তাদের জীবন বরবাদ হয়ে যায়। স্বামীজি বলেছেন, এই চারটি বিষয় থেকে সব সময় দূরে থাকবেন, তা না হলে মনুষ্য জীবন বরবাদ হবেই, এটাই নিশ্চিত। নাম্বার 1, আলস্য। মানুষের জীবন নষ্ট হওয়ার প্রধান ও প্রথম কারণ হলো আলস্য। স্বামীজি বলতেন, সূর্য ওঠার আগে উঠতে হবে এবং কাজ শুরু করতে হবে, আর আপনার লক্ষ্য পূরণ করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটা হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমরা কখনো কখনো অলসতার জন্য আমাদের লক্ষ্য পূর্ণ করতে পারি না। অলসতা এমনই এক ব্যাধি যা প্রত্যেক কাজেই বাধা সৃষ্টি করে। এটা হলো একটা খারাপ গুণ যা প্রত্যেক কাজকে নষ্ট করে দেয়। ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা অলসতার একটা অংশ মাত্র। নিয়মিত সাত্ত্বিক খাবার ও ব্যায়াম অলসতা দূর করে। মনে শক্তি আসবে, ভালো চিন্তা ভাবনা করতে সাহায্য করবে এবং শুভ শক্তির উদয় হবে। স্বামীজি বলতেন, যুবক অবস্থায় জীবন নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ এই অলসতা। এটা শুধু আমাদের মূল্যবান সময়কেই নষ্ট করে না, পুরো জীবন খতম করার ক্ষমতা রাখে। যুবকদের জীবনে অলসতার কোনো জায়গা যেন না হয়। যুবকদের জীবন সবসময় অনুশাসনের মধ্য দিয়ে গড়ে তুলতে হবে, যেন অলসতা থেকে দূরে থাকে। অলসতা এমনই এক বদ অভ্যাস যা জীবনকে ধ্বংস করে দেয়। নাম্বার 2, নেশা। নেশা যুবকদের জন্য অভিশাপ। স্বামীজি বলতেন, নেশা যুবকদের জন্য এক অভিশাপ। এই নেশা যুবকদের জীবনে ধ্বংসলীলা বয়ে নিয়ে আসে। নেশার কারণে আর্থিক ক্ষতির সাথে সাথে মানসিক ও শারীরিক ক্ষতি করে। নেশাতে এমনই শক্তি থাকে যা কারো জীবন ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। যুবকরা বর্তমানে সাথে সাথে ভবিষ্যৎকেও নষ্ট করে এই নেশার জন্য। বর্তমান সময়ে প্রতি 10 জনের মধ্যে 7 জনই নেশা করে। বাড়ির আর্থিক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তারা নেশা করা বন্ধ করে না। এমনকি ধার করে হলেও নেশা করা চাই। এর প্রধান কারণ, নেশা তাদের মানসিক স্থিতি দুর্বল করে দেয়। তারা নেশা না করতে পারলে পাগলের মতো ব্যবহার করতে থাকে। ভাত খাওয়ার পয়সা থাকুক আর না থাকুক, নেশা করার জন্য পয়সা ঠিক জোগাড় করেই নেয়। নেশার সবচেয়ে বড় শিকার হলো যুবক শ্রেণী, যা আমাদের দেশ ও সমাজের জন্য খুবই ভয়ঙ্কর।
এই নেশা বর্তমান যুবক শ্রেণীকে দিন দিন শেষ করে দিচ্ছে। একজন নেশা করা লোক না নিজের ভালো করতে পারে, না পরিবারের ভালো করতে পারে, না সমাজের ভালো করতে পারে। সে তো নিজের জীবন নষ্ট করে, আবার পরিবারকেও সুখে শান্তিতে থাকতে দেয় না। স্বামীজি বলতেন, নেশা করে আমরা কিছুই অর্জন করতে পারি না, বরং আমাদের স্বাস্থ্য ধীরে ধীরে রোগগ্রস্ত হতে থাকে। তাও আবার ছোট রোগ নয়, ক্যান্সারের মতো বড় রোগ দেখা দেয়। নেশা করলে কোনো হুঁশ থাকে না, কি ভাবছে কি করছে কিছুই মনে থাকে না। নেশা করে কি বলছে কি না বলছে কিছুই মনে থাকে না। এমনকি তারা মারামারিও করতে থাকে। এই নেশার কারণেই রেপের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। নেশা করে ড্রাইভিং করার জন্য প্রতিদিন প্রচুর লোক প্রাণ হারাচ্ছে। একবার যদি কেউ নেশা শুরু করে, তখন থেকেই তার খারাপ দিনের শুরু হয়ে যায়। এর থেকে বাঁচার একটাই রাস্তা, কখনো নেশার নাম মুখেও আনবে না। নেশা করা তো দূরে থাক, যদি আপনার কোনো প্রিয় বন্ধু আপনাকে নেশা করার জন্য বলে, সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাখ্যান করুন। তা না হলে এই নেশা আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। এই জন্য যদি সুখী জীবন চান, তাহলে নেশা থেকে সবসময় দূরে থাকুন। নেশা মানব সমাজের জন্য গুরুগম্ভীর সমস্যা, যা যুবক শ্রেণীকে দিন দিন শেষ করে দিচ্ছে। এমনই সমস্যা, একে গম্ভীরভাবে ভাবতে হবে এবং সমাজ থেকে দূর করতে হবে। নাম্বার 3, খারাপ সঙ্গ। স্বামী বিবেকানন্দ বলতেন, যুবক শ্রেণীর খারাপ সঙ্গ তাদের শেষ করছে। যদি খারাপ লোকের সঙ্গে বন্ধুত্ব করে, তবে তাদের মধ্যেও সেসব স্বভাব দেখা দেবে। এর জন্যই কারো সাথে বন্ধুত্ব করার সময় নেশার কথা মনে রাখতে হবে। খারাপ লোক খারাপ রাস্তায় যাওয়ার সাথে সাথে জীবনকে খারাপ দিকে প্রবাহিত করতে থাকে। আমরা জীবনে কোনো না কোনো সময় খারাপ লোকের সঙ্গ দেই। সেই সঙ্গ পরিবারে, বন্ধু বা আত্মীয় স্বজন, যে কেউ হোক না কেন, এদের থেকে দূরে থাকতে হবে। আমাদের সঙ্গ আমাদের মন ও মস্তিষ্কে খুবই প্রভাব ফেলে। আমাদের স্বভাব ও বিচার শক্তি সব কিছুই এর উপর নির্ভর করে। খারাপ সঙ্গ আমাদের জীবনে খুবই খারাপ প্রভাব ফেলে এবং জীবন হানিকর হয়ে ওঠে। এই জন্যই আমাদের সাবধানে থাকতে হবে এবং খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। খারাপ সঙ্গকে চিনতে হবে, বুঝতে হবে এবং এর প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। ওই সঙ্গ এমনই সঙ্গ যা আপনার জীবনকে কিছুদিনের মধ্যেই শেষ করে দিতে পারে। কিছু লোক আপনার ভালো সময়ে আপনার সঙ্গে থাকবে, আবার আপনার খারাপ সময়ে আপনি তাদের খুঁজেও পাবেন না। নাম্বার 4, জুয়া খেলা। জুয়া এমনই এক খেলা যা ধনীকে গরিব করে দেয়। এটা একটা মারাত্মক নেশা। এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আপনার কাছে পয়সা থাকতেই হবে। যদি আপনার কাছে পয়সা না থাকে, তাহলে পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না। এসব কিছু জানা সত্ত্বেও লোক নিজের কষ্টের উপার্জন করা পয়সা জুয়া খেলে উড়িয়ে দেয়। এই খেলা এই জন্যই এদের প্রিয়। এখানে প্রচুর টাকার খেলা হয় এবং লোভে লোভে ওই খেলার প্রতি ছোটে। আজ পর্যন্ত জুয়া খেলে কেউ ধনী হতে পারেনি। কেউ যদি হয়েও থাকে, তবুও সে ওই পয়সা সন্তুষ্ট থাকে না। যে পয়সা পরিশ্রমের পয়সা নয়, সেই পয়সা কোনো কাজেই আসে না। মানুষ ওই পয়সার মূল্য বুঝতে পারে না। জুয়া খেলা এমনই এক ভাইরাস যেটা আপনাকে ধীরে ধীরে পোকলা বানিয়ে দেয়। লোক জুয়া খেলায় প্রথমে পয়সা হারে, আবার তা ফিরে পাওয়ার চক্করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব থেকে ধার নেয়, আবার জুয়া খেলে, আবার হেরে যায়। এমনটাই হতে থাকে তাদের জীবনে। যদি ওই লোকের জীবন বরবাদ হয়ে যায়, তবু সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এই জন্যই এই সকল লোকেদের থেকে দূরে থাকো এবং জুয়াকে লাথি মেরে জীবন থেকে বের করে দাও। আপনি যদি সাবধান থাকেন, তাহলে এর থেকে বাঁচতে পারবেন। একদিন এক ভিখারি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল। ভিখারি স্যুটটাই পরা এক ভদ্রলোকের কাছে ভিক্ষা চায়। ভদ্রলোক ভিখারিকে বলল, খেতে খেতে পারো না? আর তোমার কোনো ছেলে মেয়ে নেই যারা তোমাকে খেতে দিতে পারে? ভিখারি ভদ্রলোককে বলল, বাবু,
আমার এই 80 বছর বয়সে কি কাজ করব? এছাড়াও আমার ছেলে আছে, একজন ম্যাজিস্ট্রেট, এবং বৌমা বড় স্কুলের শিক্ষিকা। ভদ্রলোক এ কথা শোনার পর ভিখারিকে ভিক্ষা তো দিলই না, তাকে কতগুলো ছোট বড় কথা বলে সেখান থেকে চলে গেল। ভদ্রলোক ভিখারির সব কথা ভুলে গেল। ভদ্রলোকের এক সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। সে পড়াশোনা করে ডাক্তার হয়, বিদেশে বড় ডিগ্রি অর্জন করতে যায়। বিদেশ থেকে ফিরে আসার পর সে এক লেডি ডাক্তারকে বিয়ে করে। বিয়ে করার কয়েক বছর পর সে তার বাবাকে বলে, বাবা, আমরা আর এ বাড়িতে থাকবো না। পরের দিন তারা বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে গিয়ে ওঠে। সেদিন রাতে ওই ভদ্রলোক ছেলের কথা ভাবছে। হঠাৎ করে তার ওই ভিখারির কথা মনে পড়ে গেল। ভদ্রলোক তখন বুঝতে পারলেন পরিস্থিতির কথা বিচার করে কাউকে কিছু বলা উচিত। সে কোনো পরিস্থিতিতে আছে সেটা বিবেচনা আগে করতে হবে। হঠাৎ একদিন এক ভদ্রমহিলা ট্রেনে ওঠে। বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আর দাঁড়াতে পারছেন না, কারণ তিনি ছিলেন প্রেগনেন্ট। কিন্তু ট্রেনের কেউ তাকে বসতে দিল না। হঠাৎ এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে ওই ভদ্রমহিলাকে বসতে বললেন, কিন্তু পাশ থেকে একটা ছেলে বলে উঠল, আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, আমি ওই সিটে বসবো। আর আমি ওই ভদ্রমহিলার আসার আগে থেকেই দাঁড়িয়েছিলাম, এই সিটে আমিই বসবো। ছেলেটি ভদ্রমহিলাকে বসতে না দিয়ে নিজেই বসলো। বেশ কয়েক বছর পর ওই ছেলেটির মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রাত তখন 3:30 বাজে। তার পাড়ার এমন কোনো লোক ছিল না, সে তাদের ডাকেনি। কেউ তার ডাকে সাড়া দিল না। তারপর তার মাকে ঘাড়ে করে কিছুদিন নিয়ে যাওয়ার পর এক ব্যক্তি বলল, কোথায় যাচ্ছ তোমরা? ছেলেটি বলল, মার শরীর খুব অসুস্থ, মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? লোকটি কোনো কথা না বলে ছেলেটির মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করার পর ছেলেটিকে বলল, আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু আমি তোমার মায়ের কথা ভেবে সাহায্য করেছি, তোমাকে নয়। তুমি একদিন এক প্রেগনেন্ট ভদ্রমহিলাকে ট্রেনে বসতে দাওনি, তাই আজ তোমার বিপদে তুমি কাউকে পাশে পাওনি। একটা কথা মনে রাখবে, তুমি যদি কাউকে সাহায্য করো, কেউ না কেউ তোমাকেও সাহায্য করবে। অভদ্র মানুষকে কেউ কোনোদিন ভালোবাসে না, সাহায্যও করে না। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, ভেতরে সব অহংকার টেনে বের করে দাও। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে। সকল জীবের প্রতি সহানুভূতিশীল হও, দুস্থদের প্রতি করুণা করো, সমস্ত প্রাণীকে ভালোবাসো, কাহারও প্রতি ঈর্ষাপরায়ণ হইও না এবং অন্যের দোষ দেখো না। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রকাশ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সবকিছুর জবাব দিয়ে দেবে। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্যে ব্যয় করে দাও। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে তৈরি করতে। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। তুমি যদি সুখ চাও তবে রাতে জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও কাউকে অপমান করো না, যদি জীবনে বারবার অসফল হও তবে পথ পাল্টাও, লক্ষ্যটাকে নয়। জীবনের বাস্তব সত্য, বোকা রাগ করে
বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, অলস অজুহাত খোঁজে, ভীরু কান্না করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদী কেটে পড়ে, পরিশ্রমী কর্ম করে। একটি ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।